আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, শেখ হাসিনার পতনের পর জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি তার একটি বক্তব্যে বলেছিলেন যে এক জালিমের পরিবর্তে অন্য জালিম ক্ষমতায় আসুক, এটা জনগণ কোনো অবস্থাতেই মেনে নেবে না। তো তিনি যখন এই কথাটা বলেছিলেন, অবস্থার দৃষ্টে তখন তাকে ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে মনে হয়েছিল। এর কারণ হলো যে এক জালিম অর্থাৎ শেখ হাসিনার জমানাতে যে জুলুম শুরু হয়েছিল এবং সেই জুলুমের যে পরিণতিতে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হয়েছিল, এটি ছিল একেবারে স্পষ্ট একটি চিত্রপট এবং সে ব্যাপারে কোনো রকম দ্বিমত নেই। জুলুম কাকে বলে, জাহেলিপনা কাকে বলে, সেটা 2014 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত দেশের আপামর জনসাধারণ হাড়ে হাড়ে টের পেয়েছে, এমনকি আওয়ামী লীগের লোকজনও হাড়ে হাড়ে টের পেয়েছে। অন্যদিকে 2009 সনে নির্বাচনে জয়লাভ করার পর প্রথমে জামাতের উপর, বিশেষ করে যুদ্ধাপরাধের বিচারের নামে জামাতের উপর যে স্টিম রোল চলেছে, যে মানসিক নির্যাতন চলেছে, সেটাকে জামাত যদি মনে করে যে আইয়ামে জাহিলিয়াত, আপনি জামাতকে দায়ী করতে পারবেন না। একইভাবে 2012 সনের পর থেকে বিএনপির উপর যে নির্যাতন চলেছে, আর 16 সাল থেকে দুই ধরনের জুলুম, একটা হলো রাজনৈতিক জুলুম বিএনপি জামাতের উপর 16 সাল থেকে, এরপরে সেটা বাড়তে 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 তৃণমূলের সাধারণ মানুষের উপর সেটি চলতে শুরু করেছে। যখন আপনার হাতে কোনো দামি জিনিস থাকবে, সেটা সুন্দরী স্ত্রী, সুন্দরী কন্যা, খুব দামি জমি অথবা শিল্প কলকারখানা ইত্যাদি যা কিছুই থাকুক না কেন, যদি কোনো জালিমের অথবা কোনো জালিমের সহযোগীর নজর বা বদনজর ওটার উপর পড়ে থাকে, আপনার নির্যাতিত হওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এটাই ছিল সেই যুগের বাস্তবতা এবং সেটিকে জামাতের আমির যখন বলেছিলেন, ওকে ইটস ওকে, এক সাইড, এক জালিম চলে গেছে, কিন্তু অন্য জালিমের শাসন আমরা মেনে নেব না। এই কথাটা যখন তিনি বললেন, তখনও এই যে নয়া জালিম, সেই নয়া জালিমের যে জুলুম তখনও শুরু হয়নি। কিন্তু কেউ কেউ, বিশেষ করে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা ভীষণ রকম রেগে গেলেন। এর কারণ হলো যে সেপ্টেম্বর অক্টোবর মাসে 2024 সনের একেবারে 100% সবাই নিশ্চিত ছিল যে খুব দ্রুত বিএনপি ক্ষমতায় চলে আসবে। 2 নম্বর হলো যে প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে যেভাবে একটা চাপ তৈরি হয়েছিল, অফিসার্স ক্লাব, সচিবালয়, পুলিশ সদর দপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর, এরপর আরও গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে, ব্যাংক, বিমা, অফিস, আদালত, আগস্ট মাসের 5 তারিখের পর থেকে তুফানের গতিতে, ঝড়ের গতিতে এটা দখল করো, ওটা করো, এটা করো, এটা করো, হাও মাও খাও, একটা টেরিবল অবস্থা। এবং সেখানে শুধু নির্দিষ্ট একটি গোষ্ঠীর লোকদেরকে প্রথমে দেখা গেল, পরবর্তীতে জামাতের লোকদেরও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এবং সমন্বয়করা প্রথম আগস্ট মাস পর্যন্ত সমন্বয়কদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা এভাবে পাইনি। হয়তো গোপনে গোপনে হয়েছে বা অনেকে তাদেরকে টাকা দিয়েছে, গাড়ি দিয়েছে, প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ণ রাখার জন্য, নিজেদের নিরাপত্তা বজায় রাখার জন্য তারা হয়তো ওদের সমন্বয়কদের শরণাপন্ন হয়েছে, কিন্তু ওটা দুর্গন্ধ ছড়ায়নি। কিন্তু অক্টোবরে এসে ধীরে ধীরে সার্বিক পরিস্থিতি, অর্থাৎ জুলুমের যে মাঠ, সেই জুলুমের মাঠে একটার পর একটা মাইলস্টোন তৈরি হতে থাকে। আগে যেখানে আওয়ামী লীগ বলতে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে বোঝাতো, আওয়ামী লীগের মধ্যে শেখ পরিবারের কাউকে কাউকে বোঝাতো,
কিন্তু এখন যেটা হয়ে গেছে সেটা হলো এটা ভাইরাস আকারে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে। হয়তো বিএনপির কোনো বহিষ্কৃত নেতা বা কোনো এক জমানাতে বিএনপি করত, পরবর্তীতে আবার আওয়ামী লীগে গেছে, আবার বিএনপিতে চলে এসেছে। এইরকম লোকজনের যে জাহেলিপনা বা জুলুম, অথবা জামাতের একজন নেতা বা জামাতের একজন কর্মী, সে এতদিন ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল। পরিবর্তিত পরিস্থিতিতে সে তার এলাকার সে দখল নিয়ে নিয়েছে। ফলে কি হলো যে ওই যে জামাতের আদর্শ ধারণ করে কিন্তু ছাত্রলীগের সঙ্গে মিশে তার যে ক্যারেক্টারিস্টিক্স ওইভাবে হয়ে গিয়েছিল। তো ফলে জামাতের আমির যখন বলেছিলেন যে নতুন জালেম, তখন তিনি হয়তো পয়েন্টিভ একটা সিঙ্গুলার নম্বরকে বা গোষ্ঠীকে তিনি পয়েন্ট আউট করেছিলেন। কিন্তু বাস্তবে এসে এখন এই সময়টিতে আপনি যদি তাকান তাহলে দেখবেন যে শুধুমাত্র আওয়ামী লীগের লোক ছাড়া এই মুহূর্তে আর জাতীয় পার্টির লোক ছাড়া, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির লোক অথবা আওয়ামী লীগের যারা সহযোগী ছিলেন, তারা এখন হঠাৎ করে সবাই মজলুম হয়ে পড়েছেন। 15 বছর যারা ক্ষমতায় ছিলেন সেটা রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, জাতীয় পার্টি, অন্যান্য যারা ছিলেন, তরিকত ফেডারেশন, জাকির পার্টি, সবাই এখন মুসলিমের কাতারে চলে গেছেন। আর যারা ওই সময়টিতে মজলুম ছিলেন আওয়ামী লীগ জমানাতে, তারা সবাই মানে তাকিয়ে তাকিয়ে এক গ্রুপ দেখছেন যে এটা কি হচ্ছে, আর এক গ্রুপ যখন যেভাবে পারছে যে সুবিধাটাই তারা সেটা গ্রহণ করছে। তৃতীয় যে জিনিসটা হলো সেটা হলো একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করছে নিজের আধিপত্য বিস্তার করার জন্য। ফলে কি হচ্ছে, জালিমদের যে সংখ্যা এবং পরিমাণ এটি গাণিতিক হারে বেড়ে গেছে, এবং সেই গাণিতিক মানে যেন তেন গণিত নয়, এটা বীজগণিত নয়, পাটিগণিত নয়, এটা বীজগণিতের ওই যে রুট ওভার দিয়ে বের করে না, যে একের উপরে আপনি যদি একটা রুট ওভার মানে 10-এর উপর বা 9-এর উপর যে একটা রুট ওভার দেন, রুট ওভার দিয়ে তারপর যদি আপনি আরও 9 দেন তাহলে কত গুণ বাড়বে। তো সেই থিওরিতে অ্যালগোরিদমে এমন পর্যায়ে চলে গেছে যে ছড়িয়ে পড়ছে, চারিদিকে শুধু ছড়িয়ে পড়েছে, চেনা যাচ্ছে না। এদের এখন শুধুমাত্র পরিচয় হলো তারা জাহেল, তারা জুলুম। এদের কোনো রাজনৈতিক পরিচয় আপনি এই মুহূর্তে অ্যাসার্টেন করতে পারবেন না। আপনারা যদি জাস্ট পত্রপত্রিকা আসছে, সত্য বা মিথ্যা আমি বলতে পারবো না, যারা ভুক্তভোগী তারা বলতে পারবেন, কিন্তু পত্রিকা এসেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দৈনিক 1 কোটি টাকা নাকি 10 কোটি টাকা, এগুলো আমার বলতেও ঘৃণা লাগে, কারণ বাজারের এই এলাকা থেকে চাঁদা তুলতেন, সম্ভবত 1 কোটি টাকা। এখন পরবর্তীতে এই চাঁদাবাজিটা কিন্তু এখন আগের চেয়ে আরও বেশি হচ্ছে বিস্তীর্ণ এলাকাতে। এটা এখন আর একটু এগিয়ে মগবাজারে গেছে, হাতের জিলে গেছে, বেগুনবাড়ি গেছে, তেজগাঁতে গেছে, এ পুরো এলাকা কম্প্যাক্ট হয়ে 10 গুণ হয়ে গেছে। মানে উনি যদি 10 কোটি টাকা 1 কোটি টাকা আয় করে থাকেন, এখন সেটা 10 কোটিতে রূপান্তরিত হয়েছে। উনি যদি 10 কোটির উপর আয় করে থাকেন, এটা এখন 100 কোটিতে পার ডে চাঁদাতে যদি চলে যায়। এবং এর সঙ্গে যে একটা বিশাল সিন্ডিকেট, আপনার 10 কোটি টাকা রোজগার করার জন্য তাকে অন্ততপক্ষে 100টা এরকম সিন্ডিকেট অফিস তাদেরকে মেনটেন করতে হয়, এবং এই 100টা সিন্ডিকেট অফিসে যদি 100 করে লোক তারা দেয়, তাহলে 100 ইন্টু 100, আলটিমেটলি এই কয়টি এলাকাতে 10,000 চাঁদাবাজ তৈরি হয়ে গেছে। অর্থাৎ দুটো নির্বাচনী এলাকা, রামপুরের কিছু অংশ, মগবাজারের কিছু অংশ, তেজগাঁ এলাকা, 2 বা 3টে সংসদীয় এলাকাকে কেন্দ্র করে যে সিন্ডিকেটটি গড়ে উঠেছে, সেই সিন্ডিকেটের অধীনে এই মুহূর্তে 10,000 জাহেল এবং জালেম তৈরি হয়ে গেছে। এখন সেই জালেমের বিভিন্ন স্তরে যারা করতেছে, এদের কোনো দলমত নেই, তারা শুধুই মাত্র জাহেল এবং জালেম। আর জালেমের যে কেন্দ্রে যে বসে আছে নেতা, সবচেয়ে বড় নেতা যে বসে আছে, হয়তো সে ওখানে এমপি ইলেকশন করবে বা অন্য কোথাও কিছু করবে। তো এরকম লোকদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কোনো দল
পুলিশ এদের নাম শুনলে থরথর করে কাঁপছে। প্রশাসন, রাষ্ট্রযন্ত্র এদের নাম উচ্চারণ করতে পারছে না। আমি যেখানে দেখেন আওয়ামী লীগ জমানাতে কীভাবে সালমান এফ রহমান সাহেবকে গালাগাল করতাম। আমি এখন এই যে চাঁদাবাজদের নাম বলতে পারছি না। ধানমন্ডি এলাকার চাঁদাবাজদের আমার নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। এই যে কথা বললাম তেজগাঁ এলাকাতে সম্ভব নয়, গুলশান এলাকাতে, বাড্ডা এলাকাতে যারা করছে তাদের নাম আমি বলতে পারবো না। এসবে আন্ডারওয়ার্ল্ডের লোক। এদের সঙ্গে অস্ত্রবাজ আছে, এদের সঙ্গে রাজনীতিবিদ আছে, এদের সঙ্গে যাকে বলা হয় চিহ্নিত সন্ত্রাসী রয়েছে, এদের সঙ্গে টোকাই প্রকৃতির লোক রয়েছে, এদের সঙ্গে আপনার যাকে বলা হয় ডাইরেক্ট কোপ মারে এরকম মানসিক বিকারগ্রস্ত সন্ত্রাসী রয়েছে, নেশাখোর রয়েছে। ফলে আপনি এদেরকে কথা বলার সঙ্গে সঙ্গে এখানে মব তৈরি হয়ে যাবে। আর সেই মবের ভয়ে আপনি দেখেন টেলিভিশন কেন্দ্রগুলো বলেন, পত্রপত্রিকাগুলো বলেন, তারা নিজের একটা সেন্সরশিপ গড়ে তুলেছে। আগে যেমন ডিজিএফআই থেকে একটা টেলিফোন আসতো, এনএসআই থেকে একটা টেলিফোন আসতো, বা একটা নির্দেশনা আসতো এই ভয়ে, বা বিজ্ঞাপন বন্ধ করে দিত এই ভয়ে তারা সীমিত আকারে খবর প্রকাশ করত, বা নিজের একটা সেন্সরশিপ এর মধ্যে তারা ছিল, এবং এ নিয়ে তাদের ভীষণ রকম মনোবেদনা ছিল। কিন্তু এখন এটা পাবলিক ডোমেইনে চলে গেছে। আপনি কোনো কথা বলবেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি অমনি সুরসুর করে আপনার অফিসে ঢুকে যাচ্ছে তাই করে বলবে আপনি আওয়ামী লীগের দোসর ছিলেন, আপনি ভারতের দালাল, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা বলে আপনাকে মেরে কেটে তছনছ করে যাবে, এবং আপনাকে নিয়ে কান্না করার মতো আপনার আপনজন এগিয়ে আসার সাহস পাবে না, এমনকি আপনার স্ত্রীও না। তো এই অবস্থাতে আপনি এই যে জাহেলিপনা, এই জাহেলিপনাটা কোন পর্যায়ে পৌঁছেছে এটি বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার নাই। ফলে কি হচ্ছে, ওই যে জামাতের আমির যে কথা বলেছেন যে এক জালিম গেছে আর এক জালিমকে আমরা মেনে নেব না। আপনার আমার মনের ভিতর থেকে যদি এই জুলুমের বিরুদ্ধে আমরা ঘৃণা উৎপাদন করি, জাহেল এবং জালেমকে আমরা যদি ঘৃণা করতে থাকি, যার যার অবস্থান থেকে আমরা যদি প্রতিবাদ করতে থাকি, এবং কারো যদি সুযোগ থাকে একেবারে ক্ষুদ্র পরিসরে, ইভেন যদি কোনো জালেমের একটা পছন্দের আমরা টান দিতে পারি, একটা ধাক্কা দিতে পারি, একটা গালি দিতে পারি, যেন ওর মানসিক একটা চাপ পড়ে, এটাই আমি মনে করি বর্তমান যুগের সবচেয়ে বড় জিহাদ বা জিহাদে কুলিয়া। আল্লাহ আমাদের এই দেশ জাতিকে জাহেল থেকে, জুলুম থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।